হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর তোমাদের? আমাকে শুনতে পাচ্ছ কিনা? একটু যদি একটু কনফার্ম করো। আমি দেখতে পাচ্ছি জয়েন করেছে, তাশরিফা জয়েন করেছে, তারপরে হচ্ছে মুতমাইন্না মীরা জয়েন করছে, আহ আরবি জান্নাত লাইবা জয়েন করছে। ওকে তাশরিফা, থ্যাংক ইউ, শোনা যাচ্ছ বলছে। আচ্ছা ঠিক আছে। তারপরে ইসরাত জাহানও চলে আসছে। তোমাদের সাথে বোধহয় বেশ কয়েকদিন পরই আবার ক্লাস হইলো। মাঝখানে কিছু গ্যাপ ছিল। তোমাদের লাস্ট কি জানি ক্লাস নিয়েছিলাম একটা, উম, সর্বশেষ কি একটা ক্লাস নিয়েছিলাম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আরবি জান্নাত লাইবা, কি খবর তোমাদের? কেমন আছো? আর পড়াশোনা কেমন চলছে দিন শেষে? এটাই প্রথম জানতে চাই আর কি। বলো, পড়াশোনার কি খবর তোমাদের, বলো তো একটু। স্যার ভালো আছে আলহামদুলিল্লাহ, আমি, তুমি কেমন আছো? আর পড়াশোনার খবরটা একটু জানাও সবাই, হ্যাঁ। পড়াশোনার খবর বলতে হচ্ছে আমরা যেইভাবে পড়াচ্ছি সেইভাবে তোমাদের হচ্ছে সবকিছু কাভার হচ্ছে কিনা। গতকালকে অথবা পরশু, গতকালকে সম্ভবত তোমাদেরকে জানতে চাওয়া হয়েছিল তোমাদের কাদের কাদের অর্থনীতি আছে। তার সেবা কি ওখানে রেসপন্স করছিলা, ওই যে আমাদের অফিস থেকে জানাইছিল? ওকে ঠিক আছে। আচ্ছা, তোমরা হচ্ছে এই যে অর্থনীতির উপর ক্লাস হবে শীঘ্রই, জানতে পারবা। আচ্ছা। আহ আমার আর তার সেবার আছে, হ্যাঁ। আচ্ছা, আর যাদের আছে তোমরা সবাই একটু জানাইও। আর হচ্ছে অন্যান্য বিষয়ের কি খবর? যেমন আমি তোমাদেরকে হচ্ছে ভূগোল পড়াচ্ছি, তারপরে হচ্ছে পৌরনীতি পড়াচ্ছি, আর কি পড়াচ্ছি, ইতিহাসটাও পড়াচ্ছি। প্লাস মাঝখানে মনিরা ম্যাম বোধহয় কিছু পড়াচ্ছেন। তারপরে বাংলা, ইংলিশ, ম্যাথ, যে সাবজেক্ট গুলাই পড়ানো হচ্ছে সবগুলা কি ঠিক মতো কাভার হচ্ছে নাকি তোমাদের কোনো ঘাটতি আছে এখনো? ওকে, তার শিফা বলছিল, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন এটা নিয়ে একটু কথা বলো, পড়াশোনার কি খবর, তোমাদের প্রিপারেশনটা একটু বলো। সবকিছু ঠিকঠাক আছে নাকি এখনো ঠিক মতো যাচ্ছে না? অথবা যেইভাবে পড়াচ্ছি সেগুলা তোমরা? ওকে, আলহামদুলিল্লাহ ভালো। আরবি জান্নাত বললো। আচ্ছা, ভালো থাকুক তোমাদের পড়াশোনার অবস্থা, সেটাই আমরা প্রত্যাশা করি। কোনো কারণে যদি মনে হয় যে গ্যাপ রয়ে গেছে, অবশ্যই জানাতে তোমরা কিন্তু ভুলবা না, ঠিক আছে? কারণ হচ্ছে তোমাদেরকে ভালো ভালো হচ্ছে তোমাদের প্রিপারেশন, তোমাদের এখানে পড়াশোনা ভালো করার জন্যই কিন্তু মূলত আমি, ঠিক আছে, আমরা তোমাদের গার্ডিয়ান যারা আছে তারা আমাদের হাতে তোমাদেরকে ভর্তি করিয়ে দিয়েছে এই জায়গাতে, কারণ হচ্ছে তারা প্রত্যাশা করছে যে তুমি যেন সবচেয়ে সেরা প্রিপারেশন নেও, তুমি যেন সবচেয়ে বেশি পড়াশোনা করো। সেজন্যই কিন্তু তোমাকে এখানে দেওয়া হয়েছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে চ্যাট বক্সে হচ্ছে কে জানি বললো বিজ্ঞান চট্টোপাধ্যায় পড়ানো হয় নাই। আচ্ছা, পড়ানো হয় নাই নাকি হয়েছে তুমি জানো না, এরকম কি হয়েছে কিনা আবার একটু দেখিও তো। আচ্ছা, না হলে হয়তো হয়ে যাবে। সামনে যে রিভিশন ব্যাচ ক্লাসগুলো আসবে, ওখানে দেখা যাবে যেটা পড়ানো হয়েছে ওইটা রিভিশন হবে, আর যেটা পড়ানো হয় না ওইটা পড়ানো হবে, বুঝতে পারছো? এই জন্য টেনশনের কিছু নাই, অবশ্যই পড়ানো হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ঠিক আছে। আচ্ছা, আরো কয়েকজন ছিল, ওরা তো এখনো আসলো না। যেমন তোফায়েল ছিল, তারপরে আরেকটা ছেলে কি মুন্না বোধহয় ছিল, তারপরে হচ্ছে মেহজাবিন ছিল, ওরা আজকে আসে নাই, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। চলো আমরা তাহলে শুরু করি। আজকে কোন অধ্যায় আমরা পড়াশোনা করবো তোমরা কি জানো? আচ্ছা, আমি তোমাদের সবাইকেই হচ্ছে আহ আনমিউট করে সুযোগ দিচ্ছি, তোমরা হচ্ছে মিউট আনমিউট করেই কথা বইলো আর কি, ঠিক আছে। চ্যাট বক্সে বারবার হচ্ছে চ্যাট বক্স ওপেন করে দেখা লাগে, তোমরা যেহেতু স্টুডেন্ট কম আছো সেক্ষেত্রে তোমরা যদি চ্যাট সরাসরি মিউট করে আনমিউট করে মাইক্রোফোনে কথা বলো, ওটা সমস্যা হবে না, হ্যাঁ। শোনা যায় ভালো করে, হ্যাঁ। চলো তাহলে আজকে আমরা কোন অধ্যায়ে পড়াশোনা করব, কোন বিষয় সেটা কি জানো? একজন একটু বলো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তাশরিফা বলো কি স্যার, বিষয়? আজকে 12 অধ্যায় পড়ানো হবে, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য। ওকে, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা এবং বাণিজ্য। ঠিক আছে তাশরিফা, থ্যাংক ইউ। আচ্ছা, আমি বইটা খোলার আগে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি, তাই না, যোগাযোগ, যাতায়াত, এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া, এগুলো তো আমরা সহজেই বুঝি, তাই না?
ধরো হচ্ছে তুমি যদি এখন ঢাকায় আসো, হয় গাড়ি দিয়ে আসবা অথবা ট্রেন দিয়ে আসবা, তাই না? অথবা যদি তুমি খুব বেশি বড় লোক হও তাহলে প্লেন দিয়ে আসবা। এগুলাই তো, তাই না? তার মানে হচ্ছে এই যে যাতায়াত ব্যবস্থা বা যোগাযোগ ব্যবস্থা, হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থা আসলে দুই ধরনের হয়। যেমন ধরো আমরা হচ্ছে ফোনে কথা বলি, তাই না? এটাও এক ধরনের যোগাযোগ ব্যবস্থা। কিন্তু ওই যে চলাচল করার মাধ্যমে যে যোগাযোগটা, এইটা মূলত এখানে পড়বো আর কি আমরা, বুঝছো? এখানে কিন্তু আমরা টেলিফোন, তারপরে টেকনোলজি রিলেটেড যে ব্যাপারগুলো আছে, টেলিফোন, তারপরে হচ্ছে তোমার ল্যাপটপ, পিসি, এগুলা নিয়ে পড়াশোনা করব না। কিন্তু এই যে তোমার ফিজিক্যালি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করার মাধ্যমে যে যোগাযোগ, এটা আমরা পড়বো আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে ব্যবসা বাণিজ্য তো তোমরা বুঝো, তাই না? ব্যবসা বাণিজ্য যারা করে সেটা, তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের কাছে কমন, তাই না? আমরা মোটামুটি বুঝি। কিন্তু এটাকে হচ্ছে আমরা একটা অফিসিয়ালি ফরম্যাটে দেখাবো, এবং হচ্ছে বাংলাদেশের কি অবস্থা, বাংলাদেশে কি ধরনের যোগাযোগ ব্যবস্থা আছে, সেটা কি আসলে বৈশ্বিক ব্যবস্থার সাথে মানানসই নাকি গ্যাপ আছে, বুঝতে পারছো? এই বিষয়গুলো আমরা একটা কমন সেন্সে আমরা জানি যে এগুলা হচ্ছে এগুলা, এগুলাকে আমরা একটু ডিটেলসে এখন একটু পড়বো, ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি। আমি যদি হচ্ছে আমাদের বইটা একটু শেয়ার দেই, আর তার সাথে দশম অধ্যায়ের কথা বলছো না? হ্যাঁ, আমরা দশম অধ্যায়টাই আজকে পড়বো। তোমরা কি স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছ নাকি আরেকটু বড় করবো? হ্যাঁ, এটা একটু বলো তো, স্ক্রিনটা ঠিক মতো দেখা যাচ্ছে নাকি আরেকটু বড় করা লাগবে? আচ্ছা, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, দেখো যেখানে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্যের কথা বলা আছে, হ্যাঁ, আমরা এই যে বইয়ের যে ইন্ট্রোটা আছে এখানে কিছু ছবি আছে, দেখো। যেমন প্রথম যে ছবিটা, এই যে ছবিটা, এটা হচ্ছে কি লঞ্চের ছবি, তাই না? 2 নাম্বার ছবিটা, এই যে ছবিটা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রেলের ছবি। 3 নাম্বারে দেখো এই যে ছবি, এটা হচ্ছে কি আমাদের এয়ার প্লেন অথবা প্লেনের ছবি। আর এগুলো হচ্ছে কি আমাদের গাড়ির ছবি, তাই না? তাহলে আমরা মোটা দাগে এই 4 ধরনের একটা ইন্ট্রোডাকশন, আমরা যদি বইটা এই অধ্যায়টা পড়তে যাই, শুরুতে এগুলো দেখার পরে আমাদের কি মনে হচ্ছে? তার মানে হচ্ছে আমাদের নদীর মাধ্যমে বাংলাদেশে যাতায়াত করা যায়, ট্রেনের মাধ্যমে যাতায়াত করা যায়, গাড়ি বা যেই সড়ক পথ যেটা সেটার মাধ্যমে, এবং এয়ারক্রাফট যেটা আছে, হ্যাঁ, এয়ারওয়ে বা বিমানের মাধ্যমে যাতায়াত করা যায়, ঠিক আছে? তারপরে দেখো যে পরিবহন ব্যবস্থা যদি আমরা দেখি, যে পরিবহন ব্যবস্থাটা আসলে কি। যে পরিবহন ব্যবস্থা বলতে আমরা বিভিন্ন স্থানে যোগাযোগের মাধ্যমে মাধ্যমে এবং মালপত্র ও লোক চলাচলের মাধ্যমকে বুঝে থাকি। এই যে পরিবহন, ঠিক আছে, পরিবহন বলতে যে আমরা জিনিসপত্র পাঠানো বা না আনা, অথবা মানুষের চলাফেরার জন্য যে মাধ্যম আছে বা বাহন আছে, এটাকে আমরা কি বলি? পরিবহন ব্যবস্থা বলে থাকি। দেখো বাংলাদেশের পরিবহন ব্যবস্থা কিংবা বাংলাদেশের যে যাতায়াত ব্যবস্থা আছে, সেটা আমরা এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি, হ্যাঁ। আমরা যদি প্রথম দিকে খুঁজি, যে প্রথম যে এই যে এটা যদি তোমরা দেখো, যে বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা প্রধানত 3 প্রকার। প্রধানত কয় প্রকার? 3 প্রকার, ঠিক আছে। আচ্ছা, 3 প্রকারের মধ্যে কি কি আছে? প্রথমটা হচ্ছে আমাদের স্থলপথ, প্রথমটা। 2 নাম্বার হচ্ছে জলপথ। 3 নাম্বার হচ্ছে কি আকাশপথ। এই তিনটা হচ্ছে কি আমাদের যাতায়াত ব্যবস্থা প্রাথমিক পর্যায়ে বলে, যে বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা আমরা যদি তিনটা প্রথম ক্যাটাগরি করি তাহলে এটা হচ্ছে 3 পর্যায়ে পড়ে। তারপরে দেখো যে স্থলপথ যেটা, স্থলপথ তো বুঝো, মানে যেখানে হচ্ছে মাটি কথা বলা হচ্ছে আর কি, যেখানে চলাফেরা করা যায় বা হাঁটা চলা করা যায়, এই ধরনের স্থলপথ। এটা কয় প্রকার? যে স্থলপথ যেটা, এই যে স্থলপথ বা মাটির উপরে, ডিরেক্টলি মাটির উপরে যে পথটা, এটা হচ্ছে আবার 2 প্রকার। একটা হচ্ছে কি সড়ক পথ, এই যে দেখো আচ্ছা সড়ক পথ আছে, খুব সুন্দর করে তোমাদের বইতে দেওয়া আছে, এজন্য আমি আলাদা চার্ট করে নেই আর কি। আর এটা হচ্ছে কি রেলপথ। এই যে সড়ক এবং রেলপথের বাহিরে এই যে স্থলপথের অধীনে আর কোনো পথ আছে কি নাই, তোমরা একটু বলো তো, কি মনে হয় তোমাদের? এই যে 2টা পথ আমরা দেখলাম স্থলপথের অধীনে, সড়ক অথবা রেলপথ, এই দুটার বাহিরে আর কোনো স্থল
পথে বা মাটির উপর দিয়ে আর কোনো যাতায়াত ব্যবস্থা আছে তোমাদের মনে হয় কি? বলো তো আছে কি না? বলো, তোমরা বলো যে এই যে মাটির উপরে বা স্থলপথ যেটা, স্থলপথে, হ্যাঁ বলো। স্যার আরেকবার একটু পড়ান, আমার নেটে প্রবলেম ছিল ওই জন্য আমি দেখতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আরেকবার বলছি। বলছিলাম যে হচ্ছে এই যে বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা আমরা প্রথম দিকে তিন প্রকারে ভাগ করতে পারি। এটা হচ্ছে স্থলপথ, এই যে স্থলপথ দেখো। আর এটা হচ্ছে জলপথ, মানে পানির উপর দিয়ে পথ। স্থলপথ মানে হচ্ছে মাটির উপরে পথ এটা। আর জলপথ মানে হচ্ছে পানির উপর দিয়ে পথ সেটা। আর আকাশপথ তো বুঝোই, যেটা আকাশ দিয়ে উড়ে সেটা, ঠিক আছে। তাহলে এই যে মাটির উপর দিয়ে যেটা স্থলপথ, এটাকে আমরা প্রাথমিকভাবে কি করতে পারি, দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সড়ক পথ, আর একটা হচ্ছে রেলপথ। এই যে মাটির উপর দিয়া, ওটা হচ্ছে পানির উপর দিয়া না, আকাশ দিয়া না, শুধু মাটির উপর দিয়া। এবং এই মাটির উপর দিয়া সড়ক এবং রেলপথ, এই দুইটা পথ ছাড়া আমাদের পরিচিত আর কোনো পথ কি আছে বলো তো? এই যে এখন একটু দেখো ভালো করে, যে আমি বললাম যে এই যে আমাদের বাংলাদেশের যে যাতায়াত ব্যবস্থা, হ্যাঁ, এটা তোমরা একটু দেখো ভালো করে। এই যে বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা আমরা এইটা দেখতে পাচ্ছি। এটাকে চার্ট তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই চার্টটাতে দেখো যে বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা আমরা প্রথমে তিন ভাগে ভাগ করতে পারি। দেখো, একটা, দুইটা, তিনটা, প্রথমে তিনটা ক্যাটাগরি করছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে কি, স্থলপথ। এই যে স্থলপথ মানে মাটির উপর দিয়ে যে পথটা গেছে সেটা কি স্থলপথ। যেমন ধরো সড়ক, রেল লাইন, এগুলা হচ্ছে কি মাটির উপর দিয়ে গেছে ডিরেক্টলি। দুই নাম্বারটা হচ্ছে জলপথ, মানে পানির উপর দিয়ে গেছে। ধরো নৌকা চলে, জাহাজ চলে, নদী, ঠিক আছে, নদী, সমুদ্র, এগুলা হচ্ছে কি আমাদের জলপথ। আর আকাশপথ তো বুঝোই, যে আমাদের বিমান, হেলিকপ্টার এগুলা চলে, এটা হচ্ছে আকাশপথ, ঠিক আছে। এখন পরে হচ্ছে যে সড়ক পথ বা স্থলপথ। এই স্থলপথকে আমরা, এই যে এটাকে আমরা কি দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে সড়ক পথ, আরেকটা হচ্ছে রেলপথ। সড়ক পথ তো তোমরা বুঝো, যেটা দিয়ে তোমরা গাড়িতে উঠে স্কুলে যাও বা কলেজে যাও বা বাজারে যাও, তাই না? যেই গাড়ি, রিক্সা, বাস, তারপরে হচ্ছে তোমার অটো, তাই না, হাইএক্স, নোহা, এই টাইপের যে গাড়িগুলাতে আমরা কি যাই, আমরা হচ্ছে যেখানে যাতায়াত করি, এটারে কি বলা হয়, সড়ক পথ বলা হচ্ছে। আরেকটা হচ্ছে রেলপথ। রেলপথ তো তোমরা চিনো, ট্রেন যেটা, হ্যাঁ, ট্রেনটা হচ্ছে রেলপথ, যেই রাস্তা দিয়ে চলে এটা হচ্ছে ট্রেন পথ। এখন আমার প্রশ্ন ছিল, এই যে স্থলপথ যেটা মাটির উপর দিয়ে যে যাতায়াত ব্যবস্থা, এই সড়ক পথ এবং হচ্ছে রেলপথ, এই দুইটার বাহিরে অন্য কোনো যাতায়াত ব্যবস্থা আছে কিনা, এটা ছিল আমার প্রশ্ন। বুঝছো? তারপরে দেখো যে জলপথ যেটা, অর্থাৎ পানির উপর দিয়ে যে পথটা আছে, এটা দেখো এই যে এটারে এইভাবে ক্যাটাগরি করছে, এদিকে আইনা কি করছে দেখো, এটা হচ্ছে প্রথমত নৌপথ। নৌ মানে হচ্ছে নৌকা। নৌকা যেখানে চলাচল করে, ছোট ছোট নৌকা আমরা গ্রামে যেটা দেখি, এটা হচ্ছে কি নৌপথ, ধরো নদী এগুলা দিয়ে চলে। আরেকটা হচ্ছে সমুদ্র পথ। সমুদ্র পথ দিয়ে মূলত জাহাজ চলাচল করে, ঠিক আছে। আর আকাশপথ তো যেটা দিয়ে হচ্ছে বিমান, হেলিকপ্টার এগুলো চলে আছে, বুঝতে পারছো? এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের যতগুলো যাতায়াত ব্যবস্থা আছে, সেই যাতায়াত ব্যবস্থাগুলোকে আমরা এক পলকে আমরা এটা দেখে নিলাম। এই যে এখানে আমাদের, ঠিক আছে, এটা হচ্ছে আমরা দেখে নিলাম এক জায়গাতে। ওকে, আচ্ছা। আহমিদা, এটা কত অধ্যায় তুমি জেনে আসো না? এটা হচ্ছে 10ম অধ্যায়, হ্যাঁ। ক্লাসটা তো আগে অ্যানাউন্স হয়েছে, তুমি আসছো দেরি করে, আর অধ্যায়টাও জানো না, ঠিক আছে। নেক্সট টাইম হচ্ছে সময় মতো জয়েন করবে, ঠিক আছে। এটা হচ্ছে 10ম অধ্যায়, বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা, হ্যাঁ। এই যে দেখো, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও কি বাণিজ্য ব্যবস্থা, এটা নিয়ে হচ্ছে আমরা পড়াশোনা করছি। তাহলে আমরা দেখলাম বাংলাদেশের কি ধরনের যাতায়াত ব্যবস্থা আছে। এখন আসো প্রথমে সড়ক পথে, ঠিক আছে, রোড যেটা অথবা সড়ক পথ, এখানে আসো। যে উৎপাদিত কৃষি পণ্য বন্টন, দ্রুত যোগাযোগ বাধা ব্যবস্থা বিভিন্ন সড়ক পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ, হ্যাঁ। রেলপথের মাধ্যমে যোগাযোগ সব স্থানে সম্ভব না। রেল লাইন একটা নির্দিষ্ট এরিয়া দিয়ে চলে বা শহর কেন্দ্রিক চলে, কিন্তু গ্রামে গঞ্জে কিন্তু রেল লাইন নাই, ঠিক আছে। কিন্তু আমরা কি সড়ক পথটা
আমরা গাড়ি নিয়ে আমাদের গ্রামে যাইতে পারি, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো যে সড়ক পথ গড়ে ওঠার জন্য নিম্নোক্ত ভৌগোলিক অবস্থার প্রভাব রয়েছে। সেটা কি? অনুকূল অবস্থা। সড়ক পথ হচ্ছে অনুকূল অবস্থা, আর এটা হচ্ছে প্রতিকূল অবস্থা। ওকে। আচ্ছা, সড়ক পথ গড়ে ওঠার অনুকূল অবস্থা কি কি? অনুকূল অবস্থা হচ্ছে সমতল ভূমি। মোটামুটি বাংলাদেশের আমরা সবগুলো জায়গাটাই সমতল দেখি। তারপর মৃত্তিকার গঠন, যে মাটি কি যদি শক্ত হয়, মজবুত হয়, তাহলে কি সুন্দর করে সড়ক তৈরি করা যায়, ঠিক আছে? তারপরে সমুদ্রের অবস্থান ও শিল্পক্ষেত্রের অবস্থান। সমুদ্রও আছে, সমুদ্র বন্দর গড়ে উঠছে, এগুলা এখানে বলা আছে, ঠিক আছে? আমি যদি সংক্ষেপে বলে যাই, তাহলে আমাদের সড়ক পথটা গড়ে উঠছে মূলত দুইটা কারণ, একটা অনুকূল পরিবেশ আছে, প্রতিকূল অবস্থাও আছে। তোমরা এখানে যদি হচ্ছে একটা জিনিস দেখো যে বাংলাদেশের সড়ক পথগুলো বসতি বিন্যাসের উপর নির্ভর করে অপরিকল্পিত গড়ে উঠেছে। অর্থাৎ আমাদের সড়ক যেগুলা আছে, এগুলা কি না যথেষ্ট পরিকল্পনা মাফিক হয় নাই। তোমরা যদি কেউ ঢাকায় থেকে থাকো এখন, বা ঢাকায় যদি কখনো আসো, এসে দেখবা যে ঢাকার সড়কগুলো কতটা অপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। অথবা এখানে কিশোরগঞ্জের কেউ আছো? তোমাদের কিশোরগঞ্জে দেখবা যে হচ্ছে যে মিঠামাইনের ওইদিকে যে একটা সড়ক তৈরি করা হয়েছে, হ্যাঁ, এটাও কি অনেকটা, এটা নিয়ে অনেক কমপ্লেইন আছে যে এটা অপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে, বুঝতে পারছো? তো বাংলাদেশের অনেক সড়ক পথগুলো কি অপরিকল্পিত তৈরি করা হয়। তারপরে দেখো যে এখানে আরো কিছু পরিসংখ্যান দেওয়া আছে যে জাতীয় মহাসড়ক কিলোমিটার হচ্ছে 2014 সালে ছিল কত? 3600 544, এটা বাড়ছে, 18 সালেও বাড়ছে, 2019 সালে গিয়েও কি সবচেয়ে আরো বেশি বেড়েছে। এরকম কিন্তু বাড়তে বাড়তে অনেক উপরে চলে গেছে, অর্থাৎ আমাদের মহাসড়ক গুলা কি বৃদ্ধি পাচ্ছে। আঞ্চলিক সড়কটাও বাড়তেছে, জেলা সড়ক যেগুলো এগুলোও কি বেড়েই, এগুলো আবার কমে গেছে। জেলা সড়ক গুলা কমে গেছে, কারণ ওই যে জেলা সড়কটা কি মহাসড়ক অথবা আঞ্চলিক সড়ক হয়ে গেছে, এজন্য কি এটা কমে গেছে, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি নিচে আসি, দেখো যে বাংলাদেশের অভ্যন্তরীণ যোগাযোগ সড়কপথ কেন্দ্রিক রুট সমূহ। প্রথমটা হচ্ছে যে ঢাকা আচিরা নগর বাহিনী হয়ে পাবনা, রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর, তেতুলিয়ার দিকে গেছে। তারপর আরেকটা কি দৌলত দিয়ে গিয়ে গেছে, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর দিয়ে গেছে। তারপরে টাঙ্গাইল, ঢাকা থেকে টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, ঢাকা থেকে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, রাঙ্গামাটি এগুলাতে গেছে। তারপরে ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গের দিকে আছে, ঠিক আছে? অর্থাৎ ঢাকাকে কেন্দ্র করে আমাদের প্রায় সবগুলো যাতায়াত ব্যবস্থা গড়ে উঠেছে। এখন যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি যে আমাদের যে যতগুলা যাতায়াত ব্যবস্থা দেখলাম, আমরা সড়ক ব্যবস্থা বলো, বাকি সামনে অন্যান্য ব্যবস্থাগুলোও দেখবো, বিশেষ করে সড়ক ব্যবস্থা আর সড়ক পথগুলা সবগুলাই কেন ঢাকাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, এটার উত্তর কি তোমাদের কাছে আছে? কি মনে হয় বলো তো, যে ঢাকাকে কেন্দ্র করে কেন সবগুলা সড়ক পথ তৈরি হয়েছে, এটা কেউ বলতে পারবা? কেউ কি বলতে পারবা, এটা বলো তো। ঢাকাকে কেন্দ্র করে কি আমরা জানি ঢাকা বাংলাদেশের রাজধানী, এবং একই সাথে আমাদের দেশটা হচ্ছে রাজধানী কেন্দ্রে একটু অতিরিক্ত নির্ভরশীল, বুঝছো? এরকম অন্যান্য দেশে এত নির্ভরশীলতা নাই ঢাকাকে কেন্দ্র করে অথবা রাজধানীকে কেন্দ্র করে। তোমার শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য, পলিটিক্স যা আছে সবকিছু কি ঢাকা কেন্দ্রিক। তুমি যদি খুব বড় মানের ব্যবসা করতে চাও, তোমাকে ঢাকায় আসতে হবে। তুমি যদি খুব ভালো পড়াশোনা করতে চাও, তোমাকে ঢাকায় আসতে হবে। তুমি যদি আল্লাহ না করো কোনো বড় বিপদে পড়ো, বড় অসুখ হয়, তোমার অসুস্থতায় পড়ো, তোমাকে সর্বশেষ ঢাকায় কিন্তু আসতে হবে। এই যে ঢাকাকে কেন্দ্র করে সমস্ত সেবা চালু রয়েছে, যার কারণে কি হয়েছে, ঢাকাকে কেন্দ্র করে আমাদের সমস্ত যাতায়াত ব্যবস্থা তৈরি হয়েছে। এই যে এখানে দেখবা যে সবগুলাই ঢাকাকে কেন্দ্র করে ত্রিপুরা বাংলাদেশে রোড তৈরি হয়েছে। ওকে। আচ্ছা, আমরা যদি নিচে আসি, রেলপথ। রেলপথটা কি ধরনের? যে রেলপথ তো আমরা জানি যে রেলপথ হচ্ছে রেলপথ বাংলাদেশে রেলপথের পরিমাণ অল্প হলেও ভারী দ্রব্য পরিবহন, শিল্প, কৃষি দ্রব্য, শ্রমিক পরিবহন প্রভৃতি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যে আমাদের দেশে রেলপথটা খুবই সীমিত, ঠিক আছে, কিন্তু কি তারপরেও তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, বিশেষ করে যে শ্রমিক যারা আছে
অথবা স্বল্প আয়ের মানুষ যারা আছে তাদের যাতায়াতের জন্য এই রেলপথটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশের রেলপথের কথা দেখো কি কি বলা আছে। যে ব্রড গেজ রেলপথ যমুনা নদীর উপর পশ্চিম অংশে রাজশাহী ও খুলনার দিকে যায়। তারপরে ডুয়েল গেজ রাজপথ রেলপথ জামতৈল থেকে জয়দেবপুর পর্যন্ত যায়। তারপর হচ্ছে মিটার গেজ রেলপথ, হ্যাঁ, যমুনা নদীর পূর্বাংশ ঢাকা চট্টগ্রাম সিলেট এগুলা দিয়া যায়। প্রায় কত 1833 কিলোমিটার হয়ে যায়, হ্যাঁ। আচ্ছা, রেলপথের যদি একটা ম্যাপ আছে এখানে দেখো সবগুলো দেওয়া আছে, ওই যে মিটার গেজ, ব্রড গেজ, ডুয়াল গেজ। আন্তর্জাতিক সীমারেখা দেখো, যে আমরা জানি আমাদের একটা কি আছে, ট্রেন আছে যেটা ডিরেক্টলি কলকাতাতে চলে যায়, বুঝছো। এটা কিন্তু এখানে আছে। তাহলে রেলপথ গুলা যদি আমরা দেখি, যে বাংলাদেশের রেলপথের সীমানা খুবই অল্প হলেও তোমার হচ্ছে বিশেষ করে শ্রমিক যাতায়াত সহ বা নিম্ন আয়ের যাতায়াতের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমার হচ্ছে যে বাণিজ্যিক বিভিন্ন পণ্য আছে, যেমন বিশেষ করে অনেক ভারী ভারী জিনিসপত্র আছে আমাদেরকে যাতায়াত করাইতে হয়, সেগুলো কিন্তু আমরা গাড়ি দিয়ে সহজে আনতে পারি না, সেগুলো রেল দিয়ে খুব ভালো করে আনা যায় আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপরে তুমি আসো আমাদের হচ্ছে নৌপথে। নৌপথটা হচ্ছে একটু বেশি ইম্পর্টেন্ট, যেহেতু এই অধ্যায়ে আমাদের বাণিজ্যের কথা বলা আছে, বুঝছো। বাণিজ্যিক ক্ষেত্রে নৌপথের ভূমিকা অনেক বেশি। কি কি বলছে দেখো, যে বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ, তাই না। যে নদীমাতৃক দেশ, নদীমাতৃক বাংলাদেশের সর্বত্র নৌপথ জালের মতো ছড়িয়ে আছে, হ্যাঁ। বাংলাদেশের ভৌগোলিক গঠন নৌপথের অনুকূলে, অর্থাৎ বাংলাদেশের আনাচে কানাচে নদী আছে, তো এই জন্য নৌপথটা বাংলাদেশ সবচেয়ে সহজ। যে কারণে নৌপথ বিস্তার করেছে, তা বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য আলোচনা করলে তা সহজে বোঝা যায়, হ্যাঁ। দেখো, নৌপথের ক্ষেত্রে গড়ে ওঠার অনুকূল অবস্থা হচ্ছে কি, যে নিম্নভূমি। আমরা জানি বাংলাদেশের অধিকাংশ অঞ্চল হচ্ছে নিম্নভূমি। এই নিম্নভূমি সহজে বন্যা কবলিত হয়, ফলে সড়কপথ ও রেলপথ গড়ে উঠতে পারে না। এজন্য সিলেট অঞ্চলের হাওর ও দক্ষিণাঞ্চলের ফরিদপুর জেলা, ভোলা, মাদারীপুর, বরিশাল অঞ্চল নৌপথ প্রধান, ঠিক আছে। তোমাদের বাড়ি যাদের যদি কারো সিলেট অথবা বরিশাল, ফরিদপুর, হ্যাঁ, ভোলা এই অঞ্চলগুলাতে থেকে, তাহলে দেখবা যে কি তোমাদের অঞ্চলের প্রধান বাহন হচ্ছে কি নদীপথ অথবা নৌকা, যেটা আমরা বলি আর কি। বিশেষ করে বর্ষার সৃজনে তো নৌকা ছাড়া কোনো কথাই নাই, তাই না। আচ্ছা, আরেকটা অনুকূল পরিবেশ আছে, সেটা কি নদী মাতৃক অঞ্চল। এই যে আরেকটা দেখাও, যে নদী মাতৃক অঞ্চল, হ্যাঁ। স্বাভাবিকভাবে নদী বহুল অঞ্চলে সড়ক ও রেলপথ যোগাযোগ সহজে গড়ে ওঠে না, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো যে নৌপথ বাংলাদেশের সুলভ পরিবহন ও যাতায়াত ব্যবস্থা, অর্থাৎ আমরা গাড়ি দিয়ে যেই যাতায়াতটা করি, নৌকায় তার থেকে কম মূল্যে ব্যবহার করতে পারে, বুঝছো। যেমন ধরো একটা গাড়ি যদি তুমি সারা দিনের জন্য হায়ার করো, ওরে তুমি 10 থেকে 15 হাজার টাকা দিতে হবে। কিন্তু নৌকাকে সারা দিনে 3-4 হাজার 5-6 হাজার টাকা দিয়ে কিন্তু হায়ার করা যায়, তোমরা গ্রামে খুঁজলে এরকম দেখবা আর কি, ঠিক আছে। তো নৌটা হচ্ছে বা নৌপথ বা নদী যেটা, এটা কি আমাদের জন্য সাশ্রয়ী একটা যাতায়াত ব্যবস্থা, অথবা স্বল্প মূল্যে এটা পাওয়া যায় বা কম টাকা দিয়ে এটা পাওয়া যায়। তারপরে হচ্ছে অসংখ্য নদী আবার হচ্ছে বাংলাদেশ ভাটি অঞ্চলে যারা আছে, লাইক ধরো সিলেট, বরিশাল, তারপরে আমরা দেখছিলাম যে ভোলা, ফরিদপুর, এই অঞ্চলের যে মানুষ না, উনাদের দেখবা যে গ্রামে গিয়ে তুমি দেখবা যে প্রায় প্রত্যেকেরই কি আছে, নিজস্ব নৌকা আছে, কিন্তু নিজস্ব গাড়ি কিন্তু সবার নাই, বুঝতে পারছো। এক্ষেত্রে নৌকাটা হচ্ছে সবচেয়ে বেশি সহজলভ্য। তাহলে দেখলা যে বাংলাদেশের সুলভ মূল্যে নৌকা পরিবহনটা পাওয়া যায়। অসংখ্য নদী ও খাল বিলের সমন্বয়ে গঠিত প্রায় 8,400 কিলোমিটার দীর্ঘ অভ্যন্তরীণ নব্য জলপথ আছে। আমাদের এমসিকিউ এর প্রশ্নের উত্তর, যে বাংলাদেশের অভ্যন্তরীণ নব্য জলপথ, নাব্য জলপথ,
নাব্য জলপথ মানে নৌকা দিয়ে যেই জলপথ দিয়ে চলা যায়, সেটা নদী হইতে পারে, খাল হইতে পারে। এই জাতীয় যে অঞ্চলগুলো, এগুলো হচ্ছে কত, 8,400 কিলোমিটার। এবং এটা হচ্ছে অভ্যন্তরীণ, মানে দেশের বাহিরে না। বুঝছো, দেশের বাহিরে বলতে ধরো আমাদের অনেক নৌপথ কিন্তু ইন্ডিয়ার সাথে সংযুক্ত আছে, মায়ানমারের সাথে সংযুক্ত আছে, ওগুলাতে না। আমাদের বর্ডারের ভিতরে হচ্ছে 8,400 কিলোমিটার, এটা মনে রাখবো ভালো করে। এর মধ্যে আছে 4,500 কিলোমিটার। এই 4,500 কিলোমিটার সারা বছর নৌ চলাচলের উপযুক্ত থাকে। অর্থাৎ যে 8,400 যে নৌপথ আছে, এখানে কি সবসময় নৌকা, কিছু জায়গা আছে সবসময় নৌকা চলে না। কিন্তু 5,400 কিলোমিটার রাস্তা এমন আছে যেখানে সারা বছর নৌকা চলে, অর্থাৎ এখানে কখনো শুকায় না, পানি কমে যায় না। বুঝতে পারছো? অবশ্য 3,000 কিলোমিটার বর্ষাকালে ব্যবহার করা যায়। দেশের দক্ষিণ ও পূর্ব অঞ্চল নদীগুলো নৌ চলাচলের জন্য বেশি উপযোগী। ওকে, আচ্ছা। নিচে একটা স্ট্যাটিস্টিক দেওয়া আছে, এটাতে আমি ডিটেলসে যাচ্ছি না, আমি দ্রুত শেষ করে যাচ্ছি। আজকে হচ্ছে স্যারের শরীরটা একটু কি না, কমফোর্ট না আর কি, যার কারণে হচ্ছে একটু প্রেসার নিয়েই হচ্ছে আর কি, মনের ইচ্ছাতে বিরুদ্ধে যাইয়ে হচ্ছে তোমাদের ক্লাস নিতে হচ্ছে আর কি, বুঝছো? এজন্য আমি একটু দ্রুত শেষ করে ফেলবো, হ্যাঁ? আচ্ছা, তোমরা একটা রেসপন্স করো, তাহলে স্যারের জন্য একটু সহজ হবে আর কি। দেখো, নদী, বন্দর। নদী তো আমরা বুঝি, নদী মানে তো নদী। বন্দর হচ্ছে যেখানকে কেন্দ্র করে তোমার হচ্ছে কি হয়, বাণিজ্য গড়ে ওঠে। বুঝছো? দেখো, নদী বন্দরের কথা এখানে বলা আছে যে নদী বন্দর হচ্ছে তোমার বাংলাদেশের মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গোয়ালন্দ, বরিশাল, খুলনা, ভৈরব বাজার, আশুগঞ্জ, মোহনগঞ্জ, চাঁদপুর, ঝালকাঠি, আরিচা, আজিমিরিগঞ্জ, মাদারীপুর উল্লেখযোগ্য। বুঝতে পারছো? অর্থাৎ এই অঞ্চলগুলোতে কি হয়েছে, নদী বন্দর গড়ে উঠেছে। আচ্ছা, নদী বন্দরের কথা আমি বলছিলাম যে যেখানে কেন্দ্র করে কি হয়েছে, বন্দর গড়ে উঠছে, অর্থাৎ ব্যবসা বাণিজ্য গড়ে উঠছে নদীর পাড়ে আর কি, এটাকে বলা হয়। হ্যাঁ, ঢাকার মধ্যে কি আছে, বুড়িগঙ্গা আছে, তোমরা দেখবা যে ওখানে দুই পারে কি ব্যবসা করে, সদরঘাট আছে, এরকম আরো আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আছে সমুদ্রপথ। নৌপথ এবং সমুদ্রপথ দুইটাই কিন্তু কি কাছাকাছি, মানে দুইটাই কিন্তু জলপথের অন্তর্ভুক্ত। আমরা স্থলপথের মধ্যে দেখছিলাম একটা ছিল সড়ক পথ আর একটা ছিল রেলপথ। ঠিক একইভাবে হচ্ছে জলপথের মধ্যে একটা হচ্ছে সমুদ্রপথ আর একটা হচ্ছে কি নদীপথ। তাহলে নদীপথটা আমরা দেখলাম এর আগে, হ্যাঁ, এই যে নদী বন্দর বা নদীপথটা দেখলাম এর আগে। এখন দেখো আমরা সমুদ্র পথ। সমুদ্র পথ কি, সমুদ্র গড়ে ওঠার জন্য যে দেশের অবস্থান, অবশ্যই সমুদ্রের তীরে হওয়া প্রয়োজন। শুধু সমুদ্র থাকলেই হবে না, তা ভৌগোলিক কিছু বৈশিষ্ট্য থাকা দরকার, যা থাকলে সমুদ্র গড়ে তোলা, সমুদ্র বন্দর গড়ে তোলা সম্ভব বা গড়ে তোলা যাবে। বন্দর গড়ে উঠলে তবেই সমুদ্র বন্দর, সমুদ্রপথ উন্নতি লাভ করবে। বুঝছো? অর্থাৎ সমুদ্র তো বুঝোই তোমরা, যে সাগরকে বলা হয় আর কি। তো সাগর হচ্ছে যদি কিছু বৈশিষ্ট্য নিয়ে থাকে, অর্থাৎ যেখানে হচ্ছে ব্যবসা বাণিজ্য করা যাবে, এই ধরনের সুযোগ সুবিধা নিয়ে থাকে, তাহলে কি করা যায়, সমুদ্র বন্দর গড়ে তোলা যায়। ঠিক আছে, আচ্ছা। কেন সমুদ্র বন্দর যদি গড়ে উঠে, এটা যদি তোমরা পড়তে যাও, তাহলে শুধু পয়েন্ট গুলো আমি বলবো। যে হলো পোতাশ্রয়, পোতাশ্রয় কি, যে পোতাশ্রয় থাকলে ঝড়, ঝাপটা, সমুদ্রের ঢেউ প্রভৃতির কবল থেকে জাহাজ রক্ষা পায়। অর্থাৎ যখন অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আছে, ওই সিচুয়েশনে জাহাজকে রক্ষা করার জন্য একটা উপায় হচ্ছে স্রোতাশ্রয় আর কি। হ্যাঁ, পোতাশ্রয়। তারপরে হচ্ছে উপকূলীয় গভীরতা, উপকূলের গভীরতা লাগে। তারপরে সুবিস্তৃত সমভূমি লাগে, জলবায়ু লাগে আর কি। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো আকাশপথ। হ্যাঁ, আকাশপথটা তো বুঝো, অর্থাৎ আকাশে এখন আমরা দেখতে পাচ্ছি প্লেন উড়ে, বিমান উড়ে, তাই না? একসময় আকাশ পথটা ছিল না, অর্থাৎ আকাশে উড়ে উড়ে এক দেশ থেকে আরেক জায়গাতে যাওয়া যাবে,
এটা মানুষে বিশ্বাস করতো না। এই যে আকাশপথের আবিষ্কার কিংবা প্লেন যারা আবিষ্কার করছে, এদের নাম কি তোমরা কি বলতে পারো? কারা প্লেন আবিষ্কার করছিল এবং তাদের কারণে আজকে আমরা আকাশপথ নিয়ে পড়াশোনা করতেছি, বা আকাশপথ নামে যে একটা বিষয় আছে সেটা আমরা জানি, হেলিকপ্টার দিয়ে যাতায়াত করা যায় সেটা আমরা জানি, তাই না? তো এই যে আকাশপথ অথবা রেল, যারা রেল না, তোমার হচ্ছে এই ইয়ার তোমার হচ্ছে বিমান আবিষ্কার করছিল কারা, এটা কি তোমরা জানো? তোমাদের বয়স তার একটু ছোট হবে, দুজন ভাই, তারা ছিল আহ রাইট ব্রাদার। দুজনের নামই হচ্ছে রাইট ব্রাদার ছিল আর কি। দুজনে মূলত কি করছিল, এই হেলিকপ্টার বা বিমান আবিষ্কার করছিল তারা। এরপর থেকে মূলত আকাশপথে জন্ম হইলো, অর্থাৎ আমরা বা মানুষ বিশ্বাস করতে শুরু করলো যে না, আকাশ দিয়েও কি উড়ে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আকাশপথে দেখো যে যাত্রী চলাচল এবং পচনশীল দ্রব্য প্রেরণ আকাশপথের যথেষ্ট গুরুত্ব আছে। যুদ্ধ, বিগ্রহ, দুর্ভিক্ষ, পৃথিবী জাতীয় দুর্যোগের সময় আকাশপথ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। আচ্ছা, বর্তমানে আকাশপথ বাদ দিয়ে সমগ্র বিশ্বের সঙ্গে যোগাযোগ করা কল্পনাও করা যায় না। এটা আরো গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আকাশপথ অনেক গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে হচ্ছে তুমি এক দেশে থাকলে আরেক দেশে যোগাযোগ ছাড়া তোমার পক্ষে চলা সম্ভব না, এবং যোগাযোগের জন্য তোমার কি দরকার, এই আকাশপথটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা একান্ত আবশ্যক বলা চলে, হ্যাঁ। আচ্ছা, দেখো যে বিমানের অভ্যন্তরীণ সার্ভিসে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, রাজশাহী, সৈয়দপুর, তারপরে বরিশাল স্থানে যাতায়াত করা যায়, ওকে। মানে আমাদের দেশের মধ্যেও এক জায়গা থেকে আরেক জায়গায় বিমান দিয়ে যাওয়া যায় কিন্তু, ঠিক আছে। অভ্যন্তরীণ রুটে বেসরকারি বিমান সার্ভিস চালু আছে, অর্থাৎ আমরা দেখি রাস্তাতে সরকারি গাড়ি আছে, বেসরকারি গাড়িও আছে, আছে। একইভাবে এয়ারপ্রে যেটা এয়ারওয়েতে, আকাশপথে কি আছে, তোমার যে আমাদের দেশের ভিতরে কি আছে, অনেক প্রাইভেট বিমানও কিন্তু চালু আছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের প্রধান অভ্যন্তরীণ আন্তর্জাতিক বিমানবন্দর। এছাড়াও দুটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে, কোথায়, তাহলে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর আর সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, ওকে। আচ্ছা, তাহলে বিমানবন্দর নিয়েও তোমরা, বিমানবন্দর অথবা হচ্ছে আকাশপথ নিয়েও তোমরা জানলা। এখন আমরা আসবো ট্রেডের ক্ষেত্রে। ট্রেড মানে হচ্ছে বাণিজ্য বা ব্যবসার কথা বলি আর কি, হ্যাঁ। মানুষ অভাব ও চাহিদা মেটানোর উদ্দেশ্যে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় এবং এর আনুষঙ্গিক কার্যাবলী হচ্ছে বাণিজ্য। আমাদের প্রয়োজনীয় উপাদানগুলো একই স্থানে উৎপাদন বা তৈরি হয় না, ফলে কি করতে হয়, এক জায়গা থেকে অন্য আরেক জায়গায় নিয়ে যেতে হয়, তখনই বাণিজ্যের প্রয়োজন হয়, ঠিক আছে। বাণিজ্য কি ধরনের হয়, অভ্যন্তর বাণিজ্য দুই প্রকার, অভ্যন্তরীণ বাণিজ্য আরেকটা হচ্ছে কি আন্তর্জাতিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য মানে নিজের দেশের মধ্যে আর কি, ঠিক আছে। আন্তর্জাতিক বাণিজ্য দুই ধরনের হয়, একটা হচ্ছে আমদানি করা, আরেকটা হচ্ছে কি করা, রপ্তানি করা, ওকে। আচ্ছা, তাহলে অভ্যন্তরীণ বাণিজ্য হচ্ছে দেশের ভিতরে বাণিজ্য, বুঝছো। আমরা দেখি অভ্যন্তরীণ বাণিজ্য কি বলে, যে আমাদের দেশের অভ্যন্তরীণ বাণিজ্য সাধারণত গ্রাম বা হাট থেকে কাঁচামাল, খাদ্য শস্য গ্রহণ, এগুলা কি বলা, উৎপাদন শিল্প, এগুলা কি বলা হয়, জেলা সদর। ধরো গ্রামে উৎপাদন করে এটা বাজারে নিয়ে যায়, মানুষের জেলা শহরে নিয়ে যায় বা উপজেলাতে নিয়ে যায়, তাই না, এই অঞ্চলগুলোতে নিয়ে যায়। কিন্তু তুমি যদি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আসো, হ্যাঁ, আন্তর্জাতিক বাণিজ্যে দুই ধরনের বাণিজ্য হয়, একটা হচ্ছে কি, অথবা বৈদেশিক বাণিজ্য যেটা, হ্যাঁ। একসময় বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্য ছিল বেশিরভাগ কাঁচামাল রপ্তানি। বর্তমানে আমাদের রপ্তানি প্রায় শতকরা 75 ভাগ হয় কি তৈরি পোশাক, তৈরি তৈরি পোশাক ও নেটওয়ার্ক থেকে কি, এবং দিন দিন কৃষি পণ্য রপ্তানির পরিমাণও কি হচ্ছে, আমদানি বেশি হচ্ছে, ওকে। আচ্ছা, আর এ সকল বৈদেশিক বাণিজ্য চলে সমুদ্র পথে, তবে জরুরি ভিত্তিতে পতনশীল দ্রব্য আকাশ পথে আনা হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে অনেক ডিটেলস দিচ্ছে, আমি তোমাদেরকে সহজ করে বলি যে আন্তর্জাতিক বাণিজ্য বা বৈদেশিক বাণিজ্য হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে কি আমদানি করা, আরেকটা হচ্ছে রপ্তানি করা। আমি সহজে বইলা দেই তোমাদের, একটু মনোযোগ দিয়ে শোনো, পারলে নোটও করতে পারো। আমদানি হচ্ছে আমরা যখন অন্য কোনো দেশ থেকে কিনে আমাদের দেশে কোনো দ্রব্য নিয়ে আসি, এটা হচ্ছে আমদানি বলা হয়, ঠিক আছে। আর রপ্তানি কি, রপ্তানি হচ্ছে আমরা যখন
আমাদের উৎপাদিত কোনো পণ্য বিদেশে বিক্রি করি বা বিদেশে পাঠাই, সেটারে কি বলা হয়? রপ্তানি পণ্য বলা হয় বা রপ্তানি বলা হয় তাকে আগে, ঠিক আছে? তাহলে আমদানি বৈদেশিক বাণিজ্য দুই প্রকার হয়, আমদানি এবং রপ্তানি। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখানে হচ্ছে বিভিন্ন স্ট্র্যাটেজি দেওয়া আছে, কত সালে কত রপ্তানি হয়েছে, কত কত আমদানি হয়েছে, এগুলো দেওয়া আছে আর কি, ঠিক আছে? সর এটা যদি দেখো 2015-16 সালে দেখো রপ্তানি মিলিয়ন ইউএস ডলার ছিল আর কি, অর্থাৎ 34,257.18 মিলিয়ন ডলার হয়েছিল। কত সালে? রপ্তানি হয়েছিল মানে পাঠানি আয় হয়েছে আর কি আমাদের, হ্যাঁ। সেখানে আমদানি কত দেখো, 33,122 ইউএস ডলার, ঠিক আছে? অর্থাৎ ওই সময় ছিল 43,000। আমদানি থেকে রপ্তানি থেকে আমদানি অনেক বেশি ছিল, অর্থাৎ আমরা পাঠাইতাম কম, আনতাম অন্য দেশ থেকে অনেক বেশি। বুঝছো? তোমরা যদি 2000 শেষে আসো, অর্থাৎ 18-19 সালের দিকে, এইখানে যদি আসো, সর্বশেষ যেটা দেখাইছে এখানে, এটা যদি আসো তাহলে কি এখানে দেখা গেছে যে আমরা রপ্তানি করছি কত, 27,652.80 ইউএস ডলার, কিন্তু আমদানি করছি কত, 40,895 ইউএস ডলার, ঠিক আছে? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের আমদানির তুলনা রপ্তানির তুলনায় আমদানিটা দিন দিন বেড়েই চলেছে। বুঝতে পারছো? একজনে বলো তো যে দেশের উন্নয়নের জন্য আমদানি বেশি উত্তম, আমদানি থেকে রপ্তানি বেশি হওয়া উচিত, নাকি রপ্তানি থেকে আমদানি বেশি হওয়া উচিত? কোনটা মনে হয় তোমাদের, বলো তো একজনে। কে বলবা, বলো, হ্যান্ড রেজ করো অথবা চ্যাট বক্সে লিখো। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমদানি বেশি দরকার নাকি রপ্তানি বেশি দরকার? রপ্তানির বেশি দরকার। রপ্তানি বেশি দরকার, কেন দরকার বলো তো? কারণ স্যার আমাদের দেশে উন্নয়ন করার জন্য তো নিজের নিজ দেশ থেকে অন্য দেশে রপ্তানি করলে আমাদের দেশেরই উন্নয়ন হবে, টাকা মানে অর্থ উপার্জন টাকা, বেশি করতে অর্থ পারবে। কিন্তু উপার্জন বেশি হবে, ঠিক আছে। কিন্তু আচ্ছা, আমদানি করলে তো আমাদের দেশেরই অর্থ অর্থ উপার্জন চলে যাবে। কমে যাবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ফাহমিদা হ্যান্ড রেজ করছিল, বলো তো ফাহমিদা। ফাহমিদা বলতে চাইছিল কিছু? ঠিক আছে, তাহলে বুঝতে পারছো যে আমাদের আমদানির তুলনায় কি রপ্তানি বেশি করা জরুরি, ঠিক আছে? আচ্ছা, প্রধান আমদানি পণ্যগুলো দেখো কি কি আছে। যে প্রধান আমদানি পণ্য আমাদের হচ্ছে চাল, গম, তেল, বীজ, আহ প্রধান প্রাথমিক দ্রব্য আর কি। প্রাথমিক দ্রব্য তোমরা বুঝো, প্রাথমিক দ্রব্য বলতে যেমন ধরো চাল, চাল দিয়ে আমরা কি করি, হয় ভাত রান্না করে তারপরে ভাত খাই, তাই না? তারপরে হচ্ছে এরকম আছে প্রাথমিক পণ্য। আর শিল্প পণ্য কি কি দেখো, শিল্প পণ্য কি কি আছে? তুমি দিন প্রতিদিনই দেখো। তেজ তেল, তারপরে সার। আচ্ছা, আর কি কি আছে দেখো, যে তেল, সার, ক্লিংকার, স্টেপল ফাইবার, সুতা, হ্যাঁ। এগুলো হচ্ছে আমদানি, মানে আমরা বিদেশ থেকে নিয়ে আসি আর কি এই জিনিসগুলো বেশিরভাগ, ঠিক আছে? প্রধান শিল্প জাতের মধ্যে, আচ্ছা, মূলধনী দ্রব্য কি? মূলধনী দ্রব্য সমূহ আমরা নিয়ে আসি। আবার অন্যান্য পণ্য, ইপিজেড এর সহায়ক পণ্য, এগুলো আমরা নিয়ে আসি, বুঝছো? যেমন ধরো যারা আমাদের গাড়ির ব্যবসা করে, বাংলাদেশে যারা গাড়ি ব্যবসা করে, ওরা কিন্তু গাড়ি তৈরি করতে পারে, ওরা বিদেশে গাড়ি বিভিন্ন পার্টস নিয়ে এসে দেশে গাড়ি বানায়, বুঝতে পারছো? তার মানে মূলধনী দ্রব্য তারা বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসে, বুঝছো? আচ্ছা, তাহলে এই দেখলাম আর কি আমরা বাংলাদেশে যে তোমার যাতায়াত ব্যবস্থাগুলো আছে, এখানে আমরা যদি একটা ওভারভিউ বলি, তাহলে প্রধানত তিন প্রকার বলতে পারি, যে স্থলপথ, জলপথ এবং আকাশপথ। স্থলপথ হচ্ছে দুই ধরনের ছিল, একটা হচ্ছে কি সড়ক পথ, আর একটা হচ্ছে রেলপথ, ওকে। আর জলপথ যদি তুমি দেখো তাহলে দুই ধরনের জলপথ আছে, একটা হচ্ছে সমুদ্রপথ, আর একটা হচ্ছে কি নদীপথ, ঠিক আছে? আর আকাশপথ তো একটাই আছে, ঠিক আছে? তারপরে আমরা বাণিজ্যের ক্ষেত্রে যদি আসি, যে বাণিজ্য দেখলাম যে আমাদের বাণিজ্য হচ্ছে দুই প্রকার,
একটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য আর একটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য হচ্ছে দেশের ভিতরে, যেমন ধরো তোমার বাড়ি হচ্ছে সিলেটে, তুমি হচ্ছে ঢাকায় আইনা কোনো কিছু জিনিস বিক্রি করতেছো, অথবা তোমার বাড়ি হচ্ছে খুলনাতে, তুমি হচ্ছে চিটাগাঙে যাই হচ্ছে কোনো কিছু বিক্রি করতেছো, অর্থাৎ দেশের ভিতরে। এটা হচ্ছে কি অভ্যন্তরীণ বাণিজ্য। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য, তুমি ধরো ইন্ডিয়াতে যাইতেছো, নেপালে যাচ্ছ, পাকিস্তানে যাচ্ছ, বা পাকিস্তান থেকে আনছো, এগুলো হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। আর আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে আমাদের আবার দেখলাম দুই প্রকার। কি কি ছিল? একটা ছিল কি আমদানি, একটা ছিল রপ্তানি। এই হচ্ছে মূলত আমাদের পুরা অধ্যায় আর কি। তোমরা বুঝতে পারছো সবকিছু? কারো কোনো প্রশ্ন আছে? দ্রুত একটু বলো, আমার শরীর একটু বেশি লাগতেছে তো, আমি তোমাদের হাতে ছেড়ে দিব বেশি, বুঝছো? একটু বেশি উইক লাগতেছে আজকে, হয়তো একটু শরীর খারাপ করতে পারে আরো। এই জন্য বলো আর কি। তোমরা কি যেগুলা বুঝাইলাম, আমি যদি সংক্ষেপে তোমাদেরকে নোট করতে বলি, তোমাদের হোমওয়ার্ক এটাই থাকবে আর কি। এখানে আমরা কি কি পড়ছি মূলত, যে যাতায়াত ব্যবস্থা দেখলাম আমাদের তিন প্রকার আছে। প্রথমে স্থলপথ, জলপথ, আকাশপথ। এটা হচ্ছে একটা প্রকার গেল। এই যে স্থলপথ, এই যে স্থলপথ, জলপথ, আকাশপথ, ঠিক আছে। স্থলপথ দুই প্রকার দেখলাম, সড়ক পথ আর রেলপথ, ঠিক আছে। আর জলপথ দুই প্রকার, আবার নৌপথ, সমুদ্রপথ, ঠিক আছে। তাহলে এটা দেখলাম, আকাশপথ তো একটাই। তাহলে এগুলা নিয়ে ভিতরে ডিটেলস আলোচনা আছে, সেগুলোতে আমরা যাব না। পরে দেখবো যে বাণিজ্যতে, বাণিজ্য আসলে আমরা দুই প্রকার দেখলাম, যে অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্য। এই যে কই, এই যে অভ্যন্তরীণ বাণিজ্য আর একটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্যের কোনো প্রকারভেদ নাই, এটা দেশের ভিতরে করা, যেটা সেটাই বোঝায়। আর আন্তর্জাতিক বাণিজ্য আবার দুই প্রকার, আমদানি করা এবং রপ্তানি করা, অর্থাৎ দেশে অন্য দেশে পাঠানো কি অন্য দেশ থেকে নিয়ে আসা। এই হচ্ছে আমাদের পুরা অধ্যায়ের মূল কনসেপ্ট। এতটুকু তোমরা ভালো করে ক্লিয়ার কিনা বলো। আমিরা বলো, চ্যাট বক্সে বলো বুঝতে পারছো কিনা সব মতো। ওকে, কে বললো? আর আমি জানা তাই বললে জি ক্লিয়ার, থ্যাংক ইউ। তাসফিয়া তুই ক্লিয়ার? আচ্ছা, বাকি আর আছে ইশরাত জাহান, কি খবর? ঠিক আছে, আজকে তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দেবো এখনই, কারণ স্যারের শরীরটা খুব বেশি খারাপ লাগতেছে আর আমি থাকতে পারছি না। যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি আমি। সেটা হচ্ছে যে একটু লিখে নাও হোমওয়ার্কটা, হ্যাঁ। হোমওয়ার্কটা একটু লিখে নাও, যে বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা কয় প্রকার এবং কি কি, ঠিক আছে। এটা তোমরা লিখবা। ওই যে প্রাথমিকভাবে তিন প্রকার, তিন প্রকারের যে ক্যাটাগরি, আবার দেখবা যে স্থলপথ দুই প্রকার, জলপথ দুই প্রকার, এগুলো এরকম লিখবা, ঠিক আছে। তারপরে প্রশ্ন হচ্ছে আহ বাণিজ্য কয় প্রকার এবং কি কি, ওটারও প্রকারভেদ লিখবা। বাণিজ্য দুই প্রকার, প্রথমে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক, ঠিক আছে। তারপরে আন্তর্জাতিক বাণিজ্য আবার দুই প্রকার, আমদানি করা, রপ্তানি করা। এই অংশটুকু তোমরা লিখে হচ্ছে কালকে পাঠাবা। ক্লিয়ার? অ্যাসাইনমেন্টটা বুঝতে পারছো? কি কি তোমাদের হোমওয়ার্কটা বুঝতে পারছো তো? ঠিক আছে, আমি আরেকবার তোমাদের চ্যাট বক্স, হোয়াটসঅ্যাপ গ্রুপেও লিখে দিয়ে দিব না তোমাদের হোমওয়ার্কটা। আমি তাহলে আজকে এখানেই রেখে দেই। আমার যদি সুযোগ হয় পরবর্তী কোনো ক্লাসে তোমাদের জন্য একটু বেশি পড়ায় নিব। আজকে স্যারের শরীরটা একটু বেশি খারাপ, থাকতে পারছি না। হ্যাঁ, তো ভালো থাকো, তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।